এই ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে কিন্তু বেকায়দায় পড়েছে পাকিস্তান। আসিম মুনির এবং শাহবাজ শরীফকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতদিন যারা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল, ভেবেছিল আমাদের কথা মতন তারা ভারতে অস্থিরতা ছড়াবে, এখন সেই কালসাপ পেছন ফিরে তাদেরকেই ছোবল মারছে। ডোনাল্ড ট্রাম্পের এই আব্রাহাম অ্যাকর্ডসে নাম লেখানো মানে আপনি বকলমে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। এটা তো হওয়ার কথা ছিল না। তার কারণ যারা চাষ করে সন্ত্রাস তারাই কি সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে পারে? এই সমস্ত করেই তো পাকিস্তান নিজেদের নাম খোদাই করতে চেয়েছিল না গোটা বিশ্বের কাছে। কূটনীতি করছে, ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামিয়ে দিচ্ছে। কোথায় থামলো যুদ্ধ? কোথায় থামলো? বরং আরো দাও দাও করে জ্বলছে আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করার লক্ষ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একটি বিল পাশ হয়। আর সেই বিলটি পেশ হওয়ার সঙ্গে সঙ্গে 215, 208 এই ব্যবধানে পাশও হয়ে যায়। যেখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে এবার যে কংগ্রেসের অনুমোদন ছাড়া ডোনাল্ড ট্রাম্প যেভাবে একচ্ছত্রভাবে বিভিন্ন দেশে হামলার নির্দেশ দিয়ে যাচ্ছিলেন সেনাবাহিনীকে, সেই ক্ষমতা খর্ব করা যাবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু দেখুন, তাকিয়ে দেখুন কি অবস্থা হচ্ছে। হামলা কি থেমেছে? ইসরায়েল লেবাননের মধ্যে কি হামলা থেমেছে? ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কি হামলা থেমেছে? দেখুন, আবার নতুন করে কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। আর এই হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, আর কমপক্ষে 60 জনেরও বেশি আহত। এই ঘটনায় কুয়েত ইরানের আগ্রাসনের তীব্র নিন্দা করেছে। আর ইরানও জানিয়ে দিয়েছে যে একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের তেলবাহী জাহাজে, আমাদের কেশাম দ্বীপে বিভিন্ন জায়গায় এসে হামলা চালিয়ে যাচ্ছে, এই হামলাটা হলো তারই একটি প্রতিবাদ, তারই একটি প্রতিঘাত, পাল্টা হামলা যাকে বলে। মুদ্রা কথা কি, যতই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করা হোক না কেন, আইন মেনে সেই একটা বিধান পাশ করানো হোক না কেন, বাস্তব কিন্তু অন্য কথা বলছে। বাস্তবে ডোনাল্ড ট্রাম্প ইরানকে একদম একঘরে করে দেওয়ার জন্য আব্রাহাম অ্যাকর্ডসে বিশেষ করে ইসলামিক দেশগুলোকে সমর্থনের দাবি তুলছেন। আর এই ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে কিন্তু বেকায়দায় পড়েছে পাকিস্তান। আজ ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে তো কথা বলবোই, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজ কথা বলবো তা হলো ল্যাজে গোবরে হয়ে গিয়েছে পাকিস্তান। কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। বাঁদিকে গেলে সাপে কামড়াবে, আর ডান দিকে গেলে কুমিরে খাবে। মানে যেখানেই যাবে সেখানেই বিপদ। আর এমন জায়গায় দাঁড়িয়ে এবার যাকে দীর্ঘদিন ধরে লালন পালন করে এসেছিল সেই লস্করি তৈবা এবার সরাসরি আসিম মুনির এবং শাহবাজ শরীফকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। কেন? তার কারণ এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ। কেন? তার কারণ এই আব্রাহাম অ্যাকর্ডস। তাহলে চলুন শুরু করছি আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন কিন্তু এইটাই যে মুনির অ্যান্ড শরীফ উইল বি অ্যাসাসিনেটেড। তাদের কি প্রাণনাশের কোনো আশঙ্কা রয়েছে? আমি বলছি না, এই কথা বলেছেন লস্করি তৈবার ডেপুটি সাইফুল্লাহ কাসুরি। ঠিক কি তিনি বলেছেন দেখুন। দ্য ইকোনমিক টাইমস করেছে, বলছে এলইটি টেররিস্ট থ্রেটেন্স পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির অ্যান্ড পিএম শাহবাজ শরীফ। বলেছে উইল বি অ্যাসাসিনেটেড, রুইন্ড অ্যান্ড ডিস্ট্রয়েড। ওয়াচ ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিওটাও আপনাদের আমি দেখাবো। তার আগে সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরেছি অ্যাকচুয়ালি ঘটনাটা ঠিক কী ঘটেছে, সেটা আগে একটু দেখা যাক। বলছে পাকিস্তানি টেররিস্ট অ্যান্ড লস্করি তৈবাস Deputy Chief Saifullah Kasuri has issued an open threat to country Army Chief Asim Munir and Prime Minister Shehbaz Sharif. এখন শেহবাজ শরীফের থেকেও বড় পদ হলো ফিল্ড মার্শাল আসিম মুনির। মানে কোনো দেশে, কোনো গণতান্ত্রিক দেশে যে স্ট্রাকচারে ভারত চলে একই স্ট্রাকচারে চলে প্রায় পাকিস্তান, তা ওই স্ট্রাকচারে এরকম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে দেশের প্রধান, এটাই ধরে নেওয়া হয়। কিন্তু
বর্তমানে পাকিস্তানের সংবিধান নতুন করে সংশোধনের পর এখন দাঁড়িয়েছে আসিম মুনিরই হচ্ছেন পাকিস্তানের প্রধান। আর তাই সেই প্রধানকেই লক্ষ্য করে এবার সরাসরি হুমকিটা এসেছে লস্করি তৈবার কাছ থেকে। কি বলছে? He publicly warned that frontline leadership and top military officials in Pakistan attempting to Israel on US order will be assassinated, destroyed and ruined. He issued direct public threats of elimination while addressing a rally. একটি র্যালি চলছিল, মানে একটা সভা, সেখানে তার বক্তব্য সবাই শুনতে এসেছিল। সাইফুল্লাহ কাসুরি বক্তব্য রাখছিলেন, আর সেখানে দাঁড়িয়েই তিনি বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পাকিস্তান হ্যাঁ করেছে তো মরেছে, এমনটাই তার বক্তব্যটা ছিল। বলছে সাইফুল্লাহ কাসুরি's remarks come on the heels of US President Donald Trump's appeal to several Muslim majority nations including Pakistan to establish diplomatic ties with Israel under the umbrella of Abraham Accords. আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মান্যতা দাও। আর এই মান্যতা চাও, এই যে শর্তটা, এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প একাধিক মুসলিম মেজরিটি দেশকে দিয়েছে, যেন ইউএইকে দিয়েছে, সৌদি আরবকে দিয়েছে, পাশাপাশি পাকিস্তানকেও দিয়েছে। বলছে ট্রাম্প সেড দ্যাট এনি এগ্রিমেন্ট টু এন্ড দ্য ইরান ওয়ার শুড বি কান্ট্রিজ লাইক সৌদি আরবিয়া, পাকিস্তান অ্যান্ড কাতার জয়েন দ্য আব্রাহাম অ্যাকর্ডস। যদি সত্যি সত্যি ইরানের যুদ্ধ এই শেষ করতে হয়, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, তাহলে একটা আব্রাহাম অ্যাকর্ডস দরকার যেখান থেকে সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে কথা বলবে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। আসল কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই আব্রাহাম অ্যাকর্ডসে নাম লেখানো মানে আপনি বকলমে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। আর এখানেই খচেছেন সাইফুল্লাহ কাসুরি। তিনি কি বলছেন একটি পাবলিক র্যালিতে? তিনি বলছেন, হুএভার অ্যাকসেপ্ট ইসরায়েল উইল বি ডিস্ট্রয়েড। যেই ইসরায়েলকে স্বীকৃতি দেবে তারাই ধ্বংস হয়ে যাবে। গড উইলিং দিস মুসলিম নেশনস ইজ আওয়ার ফেথ, দিস ইজ আওয়ার বিলিফ, দিস অ্যাক্ট অফ হস্টিলিটি will continue forever until you join US in worshiping one Allah. The deal with Saudi Arabia is a head start for Islam, for the Ummah. This is not the work of any ruler, politician or leader. It is not the result of plans. It is the result of thousands and millions of people who have offered their life in the path of Allah. He said, তিনি বলছেন সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যে চুক্তি, যে বনিবনা, সেটা কোনো রাজনৈতিক নয়, সেটা কোনো কূটনৈতিক নয়, পুরোটাই ধর্মীয়। তার কারণ আল্লাহ চেয়েছেন তাই আমরা এক জায়গায় এসে মিলিত হয়েছি। কিন্তু আল্লাহ চান না যে আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই, কারণ প্যালেস্তাইন বলে একটি দেশ আছে, সেটাকেই, তার পাশেই কিন্তু পাকিস্তানিরা রয়েছে এখনো পর্যন্ত। মানে ম্যাক্সিমাম সংখ্যাগুরু পাকিস্তানি কিন্তু প্যালেস্তাইনের পক্ষে। আর যে কারণে ইসাকদারকে বলতে হয়েছে যে না, আমরা আব্রাহাম অ্যাকর্ডসে যাব না, মানে এটা বলেনি আব্রাহাম অ্যাকর্ডসে যাব না, তিনি বলেছেন যে আমাদের কাছে মেন গুরুত্ব হচ্ছে প্যালেস্তাইন। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে সাইফুল্লাহ কাসুরি সরাসরি হুমকি দিয়ে বসলেন শাহবাজ শরীফ এবং আসিম মুনিরকে। তার বক্তব্যটা একবার শুনুন। तुम भी इसराइल के यहूदियों को कबूल कर लो, हालांकि ऐसा नहीं हो सकता। जो ऐसा करेगा वो हुक्मरान हो, वो बादशाह हो, वो जो भी इसराइल को कबूल करेगा वो हलाक हो जाएगा, तबाह हो जाएगा, बर्बाद हो जाएगा। इंशाअल्लाह ये उम्मत मुसलमान, हमारा ईमान है, ये किसी तौर पर भी बदमाश दहशतगर्द दुनिया के सबसे बड़े गुंडे इसराइल को कभी तस्लीम नहीं करेंगे। শুনলেন, নিজের খোঁড়া গর্তেই নিজের দাফন যাকে বলে। এমনটাই একটা সময় পাকিস্তান এই লস্করে তৈবাকে তৈরি করেছিল, মানে এখনো ফান্ড করে মিলিটারি। এই আসিম মুনিরই কিন্তু বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ফান্ড করত, মদত জোগাতো, লজিস্টিক সাপোর্ট দিত। কেন? তার কারণ ভারতে অস্থিরতা ছড়াতে হবে, আফগানিস্তানে অস্থিরতা ছড়াতে হবে, আর নিজ প্রদেশ বালুচিস্তান যে বালোচরা
পাকিস্তানকে নিজেদের দেশ বলে মনে করে না, সেখানে গিয়ে অস্থিরতা ছড়াতে হবে। আর আজ দেখুন, আজ সেই লস্করি তৈবা এবার পেছন ফিরে ফোঁস করছে কাদের? শেহবাজ শরীফ, আসিফ মনিরকে। আর এই কথা তো নতুন নয়, ভারত এর আগে অনেকবার বলে এসছে যে পাকিস্তান যেটা নিয়ে নার্চার করছে, যেটাকে লালন পালন করছে, সেটাই কিন্তু একদিন, মানে আপনি বুঝতে পারছেন, প্রতিবেশীর খারাপ চাওয়ার জন্য আমি আমার নিজের উঠোনেই একটা সাপ পুষেছি, আর সেই সাপ একদিন আমাকেই ছোবল মারবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই তো। আর সেই কারণেই এই ভিডিও আপনাদের দেখালাম। দেখুন, এনডিটিভি ওয়ার্ল্ড করেছিল এই রিপোর্টটি 21শে মার্চ 2026। কি লেখা রয়েছে এখানে? বলছে পাকিস্তান নার্চার্ড টেরর ফর ডিকেডস। তারা দশকের পর দশক ধরে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিয়েছে, লালন পালন করেছে। সন্তান যেভাবে লালন পালন করে ঠিক সেভাবেই লস্করি তৈবা থেকে শুরু করে জৈশ-ই মোহাম্মদ, মুজাহিদিন, একাধিক নাম রয়েছে। বলতে বলতে হাঁপিয়ে যাব, তবু শেষ হবে না। একাধিক জঙ্গি গোষ্ঠীকে মদত দেয় এই পাকিস্তান। আর আজ কি হচ্ছে? ইট হ্যাজ নাও কাম হোম টু রুস্ট। আজ সেই যাদেরকে লালন পালন করেছে এতদিন ধরে, তারাই এসে ছোবল মারছে। দেখুন, সব থেকে খারাপ অবস্থা, সন্ত্রাসবাদী ঘটনায় সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে এই মুহূর্তে পাকিস্তান। এটা তো হওয়ার কথা ছিল না। তার কারণ যারা চাষ করে সন্ত্রাস, তারাই কি সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে পারে? পারে না। কিন্তু এখানে হয়েছে উল্টোটাই। কিরকম? বলছে ফর ডিকেডস পাকিস্তান কাল্টিভেটেড টেরর নেটওয়ার্কস অ্যাজ ইনস্ট্রুমেন্টাল অফ ফরেন পলিসি। এটা তাদের ফরেন পলিসি ছিল, বুঝতে হবে, মানে ফরেন পলিসি ছিল তাদের জঙ্গিবাদ। আর দ্য গ্লোবাল টেররিজম ইন্ডেক্স GTI 2026 documents with clinical precision what that calculus has produced. Pakistan ranks first on the GTI for the first time, becoming the world most terror affected country in 2025 with 1,139 deaths, 1,045 attacks, 1,595 people injured and 655 hostages. বলছে সেই দেশ, যে দেশ সন্ত্রাসকে লালন পালন করত, 2026-এর GTI র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঘটনা সেই দেশেই ঘটেছে। আর যে কারণে তার র্যাঙ্ক হয়েছে 1। পাকিস্তান র্যাঙ্ক হয়েছে 1। কি কারণে? তার কারণে বলছে শুধুমাত্র 2025 সালে 1045টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে 1045টি, যে ঘটনায় 1139 জনের মৃত্যু হয়েছে আর 1595 জন আহত হয়েছেন, আর কি 650 জনের মতন তারা ঘর ছাড়া হয়েছে। এই রিপোর্ট GTI এর গ্লোবাল টেররিজম ইন্ডেক্সের রিপোর্ট। আর সেই রিপোর্ট তুলে ধরে তারা পাকিস্তানকে 1 নম্বর দেশ হিসেবে দাগিয়ে দিয়েছে, যেখানে সবচেয়ে বেশি 2025-এ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। বলছে ইটস স্কোর অফ 8.574 puts it's ahead of every another country on the index. This is Pakistan deadliest year since 2013 and the 6th consecutive year in which terrorism deaths have risen. Across South Asia, it was the only country where the situation worsened in 2025. Every other nation in the region recorded an improvement. যেখানে দক্ষিণ এশিয়ায় প্রায় প্রত্যেকটি দেশই তাদের আইন শৃঙ্খলা ইমপ্রুভমেন্ট করছে, যেখানে সন্ত্রাসবাদের ঘটনা কমে আসছে, ঠিক সেই সময় পাকিস্তান তারা স্কোর করেছে 8.574, যা আর যে কোনো দেশের থেকে সবচেয়ে বেশি। দেখুন, আর এই কারণেই 2013 থেকে তারা দীর্ঘ সময়ে এই ডেড লিস্টে রয়েছে। এবং এই যে 2026টা দেখছেন, 2020-র পর থেকে 2026 টানা 6 বছর তারা এই ধরনের তাদের ডেথস এবং এই টেররিজম ডেথস, মানে সন্ত্রাসবাদী ঘটনায় মৃত্যুর যে ঘটনা, সেটা কিন্তু বেড়েছে, বইকে কমেনি। বলছে দ্য 2 provinces ডুইং মোস্ট অফ দ্য ডাইং আর Khyber Pakhtunkhwa and Balochistan with 74% of attacks and 67% of deaths. বলছে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানেই সবচেয়ে বেশি এই ধরনের হামলার ঘটনা ঘটেছে, যেখানে
নেপথ্যে সন্ত্রাসবাদের ইন্ধন পাওয়া গিয়েছিল। দেখুন, যেখানে বলা হচ্ছে প্রায় 74%, মানে গোটা পাকিস্তানের মধ্যে শুধুমাত্র এই দুটো প্রভিন্সেই 74% সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে, আর যেখানে 67% মানুষ সেই ঘটনায় প্রাণ হারিয়েছে, মারা গিয়েছে। একটু লিস্টটার দিকে তাকানো যাক। দেখুন, এই যে 8.574, এই স্কোর নিয়ে পাকিস্তানের র্যাঙ্ক 1। ঘটনা কি হয়েছে, ঘটনার যদি আপনি দেখেন সেখানেও কিন্তু বেড়েছে, লাল দাগ। আর যদি আমি ইন্ডিয়ার সঙ্গে তুলনা করি, ইন্ডিয়াতে কিন্তু সন্ত্রাসবাদের ঘটনা গত 1 দশকে অনেকটাই কমেছে, আর সেই কারণে ভারতের র্যাঙ্ক এখন 13 নম্বরে। আর যদিও হয়, সেটা তো ভারতের আর কিছু করার নেই। ভারত তো আর পাকিস্তানের মতন সন্ত্রাসবাদ চাষ করে না, বুঝতে পারছেন? যদি হয়ে থাকে ভারতের সন্ত্রাসবাদের ঘটনা, সেটা দুঃখজনক। কিন্তু তারপরেও দেখুন, আমরা কিন্তু মাইনাসে আছি, মানে আমাদের অনেকটাই কিন্তু এই ধরনের ঘটনা কমেছে, এবং সবুজে রয়েছি, লালে নেই, এটাও কিন্তু লক্ষ্য করতে হবে। আর দেখুন, আপনি প্রতিদিন প্রায় ফি দিন পাকিস্তানে এই ধরনের ছবি আপনারা দেখতে পাবেন। ছেলেমেয়েরা স্কুল বাসে করে স্কুলে যাচ্ছে, ধুম করে ফেটে গেল বাস। আচ্ছা, অন্যান্য দেশের খেলোয়াড়রা তারা যাচ্ছে রাস্তা দিয়ে, সেখানেও হয়ে গেল একটা বোম ব্লাস্ট। মানে সময় দেখে হয় না, যখন তখন যাতা হয়ে যায়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানি পুলিশ, আর্মি, তাদের যে পার্সোনাল ট্রেনগুলো যায়, সেই ট্রেনগুলি সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হয় এই ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠী, যাদেরকে বলা হয় পাকিস্তান বলে, তারা করে এই লক্ষ্যবস্তুগুলো। দেখুন, আর এই কারণেই কিন্তু ভারতের একটা আশঙ্কা থেকে যায়। এই সমস্ত করেই তো পাকিস্তান নিজেদের নাম খোদাই করতে চেয়েছিল না গোটা বিশ্বের কাছে। কূটনীতি করছে, ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামিয়ে দিচ্ছে। কোথায় থামলো যুদ্ধ? কোথায় থামলো? বরং আরো দাও দাও করে জ্বলছে আগুন। পাকিস্তান কোথায়? আঙুল চুষছেন। আসিম মুনির কোথায়? আসিম মুনির শেহবাজ শরীফ আসলে নাটক করছিলেন ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ থামিয়ে দেওয়ার নামে। আর ওই সময় তারা কি করছিলেন? ওই সময় তারা যেন তেন প্রকারে ভারতের মধ্যে জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। দেখুন, ইউরেশিয়া ছেপেছে এই হেডলাইনটা দিয়ে যে লিঙ্গারিং থ্রেট ইন জম্মু কাশ্মীর, দীর্ঘস্থায়ী। এটা দীর্ঘস্থায়ী, মানে আমরা কখনোই হাফ ছেড়ে নিঃশ্বাস নিতে পারি না জম্মু কাশ্মীরের ওই সীমানায়। যখনই একটুখানি নিদ্রা এসছে, চোখ বুঝেছে, ঘুম পেয়েছে, তখনই কেউ না কেউ ঢুকে গেছে, এসে এখানে উত্তেজনা ছড়িয়ে দিয়ে আবার কেটে পড়েছে। এবার আর অত সহজে হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আপনাদের খুলে বলি, তার আগে আপনাকে ডেটাটা দিয়ে দিই। কি বলছে? অন দ্য ইন্টারভেনিং নাইট অফ মার্চ 14 to 15, 2026, security forces foiled an infiltration beat along the line of control (LOC) in the Butcher area of the Uri sector in Baramulla district, killing one Pakistani terrorist. ভাবুন, 14 থেকে 15 তারিখের যে রাত, সেই রাতের অন্ধকারে এলওসি, বুচ্চারের এলওসি পেরিয়ে একটা অনুপ্রবেশের চেষ্টা করেছিল কারা? পাকিস্তানি জঙ্গিরা। আর সেখানে কিন্তু আমাদের যারা নিরাপত্তা রক্ষী ছিল, সিকিউরিটি ফোর্স ছিল বারামুল্লা ডিস্ট্রিক্টে, তারা কিন্তু রিপ্লাই করেছে। আর সেই রিপ্লাইতে একজনের মৃত্যুও হয়েছে। ওই সময় পাকিস্তান কি করছিল? ওই সময় ইরান মধ্যপ্রাচ্য যে যুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটার মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসার চেষ্টা করছিল। তারপর দেখুন তার আগের ঘটনা, অন মার্চ 10, সিকিউরিটি ফোর্সেস হ্যাড থ্রোড আনাদার ইনফিল্ট্রেশন অ্যাটেম্পট ইন জাঙ্গার এরিয়া অফ দ্য নওশেরা সেক্টর ইন রাজৌরি ডিস্ট্রিক্ট, কিলিং ওয়ান পাকিস্তানি টেররিস্ট অ্যান্ড ইনজুরিং আনাদার। আবার 10ই মার্চ একই ঘটনা ঘটেছিল তার আগে। সেই সময়ও কিন্তু আমাদের নিরাপত্তা রক্ষীরা জাঙ্গার এরিয়ায়, নওশেরা সেক্টর, রাজৌরি ডিস্ট্রিক্টে, তারা সেই সময় গোলাগুলি হয়, এবং সেই গোলাগুলিতে একজনের মৃত্যু হয়, একজন পাকিস্তানি টেররিস্ট, আর আরেকজন নাকি আহত হয়েছে বলে খবর। দিস ইনসিডেন্ট আন্ডারলাইন দ্য কন্টিনিউ অ্যাটেম্পটস বাই পাকিস্তান ব্যাকড টেররিস্ট ফরমেশনস টু ইনফিল্ট্রেট অ্যাক্রস দ্য এলওসি, ইভেন অ্যাজ কাউন্টার ইনফিল্ট্রেশনস মিসিওর রিমেন রোবাস্ট অ্যান্ড এফেক্টিভ। শুধু তো জম্মু কাশ্মীর নয়, আপনাদের কাছে আমি বলেছিলাম অপারেশন সিন্দুরের সময় তারা নেপাল হয়ে বুঝতে দেয়নি কাউকে যে আমরা জঙ্গি। কি করে বুঝবে ভাই? কি করে বুঝবে? মুম্বাইতে ঢুকে গিয়েছিল মনে করে দেখুন 2009-এ, কেউ বুঝতে পর্যন্ত পারেনি
তারপর বোঝা গেল যে তারাই অ্যাকচুয়ালি হামলাকারী। এইভাবে তারা নেপাল পেরিয়ে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করেছিল। সেই সময়ও আটক করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল সীমান্তে। আবারও একই ধরনের ঘটনা, তারা যেখান থেকে একটুখানি পান সেখান থেকেই ঢুকে যাওয়ার চেষ্টা করেন। দেখুন, prior to this incident on February 22, 2026, security force eliminated 3 Jaish-e-Mohammed terrorists, including a top commander, Saifullah, একজন কমান্ডার ছিলেন, during the encounter in the Chhatro area, কিস্তওয়ার ডিস্ট্রিক্ট। জৈশ-ই মোহাম্মদের 22শে ফেব্রুয়ারি ঘটনা। জৈশ-ই মোহাম্মদের বেশ কয়েকজন তারা ঢোকার চেষ্টা করছিল, সেই সময় তাদের যে হেড ছিল সেই সৈফুল্লাহ সহ মোট কজনকে, টোটাল 3 জনকে খতম করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও এই একই কাণ্ড চলে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যবে থেকে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে উদয় হয়েছে ওই এপ্রিল মাসের পর থেকে, তখন থেকে কিন্তু আমাদের এখানে ওই জম্মু কাশ্মীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা অনেকটাই কমেছে। তার কারণ এখন তারা লেজে গোবরে। এতদিন যারা দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল, ভেবেছিল আমাদের কথা মতন তারা ভারতে অস্থিরতা ছড়াবে, এখন সেই কালসাপ পেছন ফিরে তাদেরকেই ছোবল মারছে। আর সেই কারণে লেজে গোবরে পাকিস্তান, তারা সব দিকেই ব্যর্থ। না তারা কূটনীতিতে ঠিকঠাক হতে পারলো, না তাদের অভ্যন্তরীণ রাজনীতি ঠিকঠাক হয়েছে, এখনও ইমরান খান জেলে, আর না তাদের সীমান্ত সংকট মিটেছে। মানে জোর করে তারা জায়গা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এখনো করে যাচ্ছে, তারা থামার নাম নিচ্ছে না। আর দেখুন, 3টে জায়গাতেই তারা ফেল করেছে। আমি বলছি না ইন্ডিয়া ন্যারেটিভ খবর করেছে পাকিস্তান ট্রিপল ফ্রন্ট অ্যান্ড ফেলিয়ার। ওই যে জঙ্গিবাদ অ্যাকচুয়ালি তাদের কি ফরেন পলিসি। আর সেই জঙ্গিবাদকে সরিয়ে রেখে যখন আপনি বলছেন যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমি মধ্যস্থতাকারী হিসেবে উদয় হব, তখন আপনার দোয়াচলা মুখটা কিন্তু প্রকাশ্যে বেরিয়ে আসে, ওটা বিশ্ববাসী দেখতে পায়। আর সেই কারণেই আপনি ব্যর্থ হয়ে যান। আমি কি বললাম, এক তো হচ্ছে তাদের ওই কূটনীতি ব্যর্থ, ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ চলছে, থামার কোনো নামগন্ধ নেই, চুক্তি তো দূরের কথা। 2, তাদের অভ্যন্তরীণ রাজনীতি, যাই বলবেন, অভ্যন্তরীণ সমস্যা, জঙ্গিবাদ থেকে শুরু করে রাজনীতির অবস্থা, কে অ্যাকচুয়ালি জঙ্গি, কে অ্যাকচুয়ালি রাজনৈতিক নেতা বোঝাই মুশকিল, আর কে হচ্ছে সেনাবাহিনীর নেতা, সবাই গুলিয়ে সেখানেও তারা ব্যর্থ। আর সীমান্ত নিয়ে ভাবুন, এতদিন ধরে তালিবানকেও তারা কিন্তু পুষেছিল, আজ সেই তালিবান সীমান্তে এসে ফোঁস করছে, রাশিয়ার সঙ্গে গিয়ে ডিল করছে, আর বুকে জ্বালা ধরছে আসিম মুনির, শেহবাজ শরীফ। একদম শেষ মুহূর্তে যাদেরকে নিয়ে বাঁচার চিন্তা করেছিল এই শেহবাজ শরীফ, আসিম মুনিররা, যে আমাদের তো জৈশ-ই মোহাম্মদ আছে, যে আমাদের লস্করে তৈবা আছে, তারাও এখন বলতে শিখেছে যদি আমাদের দাবি না মানো তাহলে তোমরাও গদিতে বসে থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? আর এত চাপের মাঝখানে এখন সব দিকেই ব্যর্থ পাকিস্তানের এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছে আসিম মুনির, শেহবাজ শরীফরা। বলছে কি, দেখুন এখানে একটি ভালো প্যারা রয়েছে, দ্য ইন্ডিয়ান পার্সপেক্টিভস। ফর ইন্ডিয়া দ্য কারেন্ট আনরেস্ট ইজ নট জাস্ট এ সিকিউরিটি প্রবলেম, ইট ইজ অলসো এ চান্স টু গেইন মোর পাওয়ার ইন দ্য রিজিয়ন। এমন একটা সময় শুধুমাত্র আমাদের জন্য একটা আনরেস্ট তা নয়, ভারতের এটাই হচ্ছে সুযোগ, যখন পাকিস্তান পুরোপুরিভাবে দুর্বল, পুরো ভেঙে গেছে তাদের ধাঁচা, ঠিক সেই সময় কিন্তু আমাদের কি করতে হবে, পাওয়ার গেইন করতে হবে। বলছে ফর ডিকেডস পাকিস্তান ফিয়ার্ড ইন্ডিয়া উড স্ট্র্যাটেজিক্যালি সারাউন্ড ইট, নাও দিস ফিয়ার হ্যাজ কাম ট্রু ডিউ টু পাকিস্তান ওন ডিপ্লোম্যাটিক অ্যান্ড মিলিটারি মিস্টেক্স। যেটা দিয়ে এতদিন ধরে ভারতকে ভয় দেখিয়ে গিয়েছিল জঙ্গিবাদ, সন্ত্রাস, এখন সেটাই তাদের কাছে ব্যাকফায়ার করেছে, এবং তাদের যে কূটনীতি, তাদের যে মিলিটারি ব্যবস্থাপনা, সব কিছুর ব্যর্থতা একদম প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে। তারা নিজেরাই বুঝতে পারছে এটা এখন। ইন্ডিয়া সাইলেন্ট ডিপ্লোম্যাসি, রিওপেনিং ইটস এম্বাসি ইন কাবুল অ্যান্ড কুইকলি ওয়েলকামিং হাই লেভেল তালিবান ডেলিগেশনস হ্যাজ বাইপাসড দ্য নিড ফর পাকিস্তান। আর তাদের গায়ে আরও জ্বালা ধরেছে যে কাবুলে ভারতের আবার দূতাবাস তৈরি হয়ে গেছে, তাদের একটা হাই লেভেল
ডেলিগেশন এসেছিল, প্রতিনিধি দল ভারতে এসে বৈঠক করে গেছে। আর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কোতে থাকাকালীন রাশিয়ার সঙ্গে তারা ডিফেন্স প্যাক্ট সাইন করে নিয়েছে। এটাও কিন্তু এখন সবচেয়ে বড় মাথা ব্যথা পাকিস্তানের কাছে। এ রিসেন্ট রিপোর্ট সেট আফগানিস্তান হ্যাজ অ্যাকিউজড পাকিস্তান অফ এয়ার স্ট্রাইক দ্যাট কিল্ড অ্যাট লিস্ট 6 civilians and wounded more than dozen in Kabul and other cities. Tension between two countries remain high. আর এমন সময়ে পাকিস্তান পারলেই আফগানিস্তানে বোমা ফেলছে, সাধারণ মানুষকে তারা মারছে। কি করবে আর, মাথা খারাপ হয়ে গেলে যা করে। এবার দ্য এমার্জিং জিওপলিটিক্যাল রিয়েলিটি, সেটা একটু দেখানো যাক। বলছে দ্য সিভিয়ার ইন্টারনাল প্রবলেমস পাকিস্তান ইজ কজিং ইটসেলফ আর মেকিং এ পাকিস্তান প্রবলেম লেস রিলিভেন্ট। পাকিস্তান সবচেয়ে বেশি সমস্যা কাকে মনে করে জানেন? কাকে মনে করে? ভারতকে তো। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কাছে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদেরই লালন পালন করা জঙ্গি গোষ্ঠীগুলি। ইন্ডিয়া স্ট্র্যাটেজি মাস্ট চেঞ্জ from the difficult task of managing a troublesome neighbor to simply focusing doing much better than everyone else by making itself the essential link between the West and Middle East, a role clearly shown by the importance of the Chahawar port bypass. India ensure its progress remains strong even if the immediate region falls further into internal chaos. দেখুন, ইরানের ভালো মানে ইরানের কাছাকাছি যেতে চেয়েছিল পাকিস্তান। কেন? চাহাবার বন্দর, সেখানে ভারত চাহাবার বন্দর তৈরি করছে, সেটা পাকিস্তানে ভালো চোখে দেখেনি। ভেবেছে ভারতকে একদম বাদ দিয়ে দেবো, কূটনীতিতে আমি কাজ করে দেবো গোটা বিশ্বকে, কূটনীতিতে আমি কাজ করে দেবো গোটা বিশ্বকে। এখন নিজেরাই মাত হয়ে গেছে, চেকমেট হয়ে গেছে। মানে যেটা দিয়ে খেলতে গিয়েছিল সেটাই তার হারিয়ে গেছে। কি করবে এবার? কোথায় যাবে পাকিস্তান? আরে ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধে একটু কিছু কর, কিছু তো করতে হবে। তাহলে যদি কিছুই করতে পারবি না, তাহলে তোদের পরিণতি সেটাই হবে যেটা লস্করি তৈবার ডেপুটি বলেছে। কি হবে এখন? কি করবে পাকিস্তান? ইসরায়েলকে সত্যি মান্যতা দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতন, নাকি ইসরায়েলকে মান্যতা না দিয়ে অ্যাব্রাহাম অ্যাকর্ডসে না গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শত্রুতা বাড়াবে? কি করবে পাকিস্তান? এখন সেদিকেই আমাদের নজর। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আর এখানে যারা বলেন যে আমি বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে বাজে কথা বলি, বাজে কথা বলি না দাদা, এটা আপনাদের মিস্টেক। আমি যা যা বলি সবই তথ্য তুলে ধরে বলি, যা ঘটছে সেটাই দেখানোর চেষ্টা করি। আপনারা যদি একটা চোখ খুলে আর একটা চোখ বন্ধ করে রাখেন তাহলে আপনারা আপনাদের মতন দেখতে পাবেন। যদি দুটো চোখ খুলেই দেখেন তাহলে বুঝতে পারবেন বাজে কথা নয়, যা বলি সবটাই নিরপেক্ষ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।